আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এগিয়ে আনা হলো পাবলিক পরীক্ষা, আগামী বছর এসএসসি শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একসাথে কাজ করছে ঢাকা বেইজিং, বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্য মন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর রায় যে কোনো দিন। শাপলা চত্বর হত্যাকাণ্ডে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে। 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে শিশু রেশমি। সন্ত্রাসীদের গুলিতে এমন মৃত্যু মানতে পারছেন না চট্টগ্রামবাসী। এবং হরমুজ প্রণালী সচলের বিষয়ে একমত বেইজিং, ওয়াশিংটন। চীনা জাহাজ ছাড়ল ইরান। দ্রুতই এশিয়া সফরে আসছেন পুতিন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। বৈঠকে যানজট নিরসনে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা প্রধানমন্ত্রীকে জানানো হয়। একই সাথে ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের কি করা হচ্ছে সেই বিষয়ে অবহিত করা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুল রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় বৈঠক। আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনল সরকার। এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি আর এইচএসসি 6 জুন। সেশন জট কমাতেই এমন সিদ্ধান্ত বলে জানালেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের চাপ কমাতে নির্ধারিত সময়ে শেষ করা হবে সিলেবাস। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এসএসসি পরীক্ষা চলা অবস্থায় পরের বছরের এসএসসি পরীক্ষার সময় নির্ধারণ সাধারণত দেখা যায় না। এবার সেটিই করলেন শিক্ষামন্ত্রী। চলতি বছর এসএসসির সব পরীক্ষা শেষ হবে 7 জুন। সে হিসেবে 7 মাস পর আবার এসএসসি পরীক্ষা শুরু হবে। চলবে 7 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। চলতি বছর 2 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। পরের এইচএসসি পরীক্ষা শুরু হবে 6 জুন, চলবে 18 জুলাই পর্যন্ত। পরীক্ষা এগিয়ে আনার কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। দাবি করেন, এতে শিক্ষার্থীদের উপর চাপ পড়বে না। এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া। মানে বোর্ডের জন্য কি আমরা ছেলে মেয়েদের লাইফ নষ্ট করে দেবো? দরকার বোর্ডে এমপ্লয়মেন্ট বাড়াবো। রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার খাতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষকদের প্রশিক্ষণ ও সংখ্যা বাড়ানো হবে। শুধু পরীক্ষা নেয়ার জন্য প্রতিটি উপজেলায় নির্মাণ করা হবে মাল্টিপারপাস বিল্ডিং। প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আমাদের এক্সামিনার খুব কম, আমরা এক্সামিনারও বাড়াচ্ছি এবং এক্সামিনার ট্রেনিং করাচ্ছি। শিক্ষার মান নিয়ে যখন নানা প্রশ্ন, তখন পরীক্ষা নেয়াকেই সরকার এত গুরুত্ব দিচ্ছে কেন? এমন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী। বলেন, ক্লাসে ভালো পড়া হলে কোচিং সেন্টার প্রয়োজন হবে না। আমরা দেখেছি যে মান আমাদের প্রাইমারিতে একদম খুবই কম, সেটা আমরা অ্যাড্রেস করছি। কোচিং সেন্টারকে কীভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না? তখনই তো বন্ধ হবে। প্রয়োজন হবে না কিভাবে? খুব সিম্পল, ক্লাসরুম এডুকেশন হবে।
ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবে। শিক্ষামন্ত্রী বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার রীতি চালু রাখবে সরকার। এটা তো বিএনপি সরকার প্র্যাকটিস করে আসছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের পাট শিল্পের প্রযুক্তিগত সহায়তা এবং বিনিয়োগ বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে তার দেশ। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। গ্রিন টেক্সটাইল শিল্পের আধুনিক প্রযুক্তি নিয়ে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো। প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা গার্মেন্টস, প্রযুক্তি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। সকালে এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বন্ধ শিল্প কারখানা চালু ও উন্নত প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের কথা জানান তিনি। এখন সময় এসছে হাই ভ্যালু প্রোডাক্টে যাওয়ার, ম্যানমেড ফাইবারে যাওয়ার। এই গ্র্যাজুয়েশনটা হচ্ছে না যে তা না, হচ্ছে, কিন্তু আমরা চাই সেটির উত্তরণ যেন আরও দ্রুত হোক, আর আরও বেশি উৎপাদনশীলতা অর্জন করুক বাংলাদেশের আরএমজি, যাতে প্রতিযোগিতায় সক্ষম হয়। আন্তর্জাতিক মানের ও আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে দেশি বিদেশি উদ্যোক্তারা। এই টেকনোলজিটা এরকম একটা মোটর যেখানে কোনো কয়েল নাই, যেটা আর্মিচার বলা হয়, আর্মিচারের কোনো তার নাই, ম্যাগনেট দিয়ে তৈরি করা। এই টেকনোলজিটা আমাদের বাংলাদেশে সব মিল, বড় বড় মিলে দিতে পারলে পাওয়ারের সাশ্রয় হবে এবং প্রত্যেকটা মিল এখানে লাভ করতে পারবে। এই মেশিনগুলো হচ্ছে এমব্রয়ডারি মেশিন এবং এটার সাথে সাথে ডিজিটাল প্রিন্ট আছে, সাবলিমেশন আছে। যারা কর্মসংস্থান করতে চান ওনারা এই মেশিন দিয়ে আপনার প্রায় এক্সপোর্টে মাসে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। খুব ভালো একটা রেসপন্স আসবে বাংলাদেশের কাস্টমার এবং চাইনিজ সাপ্লায়ারদের, ম্যানুফ্যাকচারদের সাথে একটা সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে। এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, গ্রিন টেক্সটাইল খাতে সব ধরনের সহযোগিতায় আন্তরিক তার দেশ। বাংলাদেশে গ্রিন টেক্সটাইল খাতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সময়ে পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনকে রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভা শেষে কথা বলেন তিনি। আওয়ামী লীগ আমলে প্রকল্পে কাঠামোগত গলদ ছিল জানিয়ে উপদেষ্টা আরও বলেন, যার জন্য দফায় দফায় সংশোধন ও ব্যয় বাড়িয়েছে বিগত সরকার। 5 বছরের জন্য অর্থনৈতিক কৌশল করা হবে বলেও জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। এর আগে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে উপদেষ্টা কমিটির দ্বিতীয় সভায় অংশ নেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদরা। জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ বৈধতা মাধ্যমে হয়েছে, তার সাথে সাথে সংস্কার পরিকল্পনা হাজির করা হয়েছে, যার কারণে এটাকে বলা হচ্ছে যে নাম দেওয়া হয়েছে 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। রাজধানীর মতিঝিল শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলা রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। হেফাজতে ইসলামের ওই সমাবেশে গণহত্যা হয়েছে দাবি করে 2024 সালের 26 নভেম্বর সংগঠনটির পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। এই অভিযোগের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, 71 মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও 71 টেলিভিশনের সাবেক চিফ রিপোর্টার ফারজানা রূপাকে। শুনানি শেষে শাপলা চত্বরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। যারা হলুদ সাংবাদিকতা করেন, তারা যদি সেটা করে যদি সেই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করে থাকেন,
যাদের কারণে আজকে এতগুলো মানুষের হতাহতের ঘটনা ঘটেছে, আপনারা কি তার বিচার চাইবেন না? প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি। চিফ প্রসিকিউটরের অভিযোগ, শাপলা চত্বর হত্যাকাণ্ডের পর ফারজানা রূপা সমীকরণ অনুষ্ঠানের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য আড়াল করেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও 6 জন গ্রেপ্তার রয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এ মামলায় আসামি হবেন কমপক্ষে 30 জন। তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। তিনি তো সেখানে বলছিলেন যে একজন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল 2। আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে তার বিরুদ্ধে জানিত যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর উপযুক্ত যে চার্জগুলোর প্রমাণ সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমরা দাবি করেছি। অন্যদিকে অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে ইনুর খালাস চেয়েছেন তার আইনজীবী। 5 আগস্টের পরে পুনর্গঠিত প্রসিকিউশন টিম মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি বিকল্প বয়ান সামনে তুলে ধরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, যেটার মাধ্যমে যারা স্বাধীনতার পক্ষ শক্তি তাদেরকে ঘায়েল করা এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে এখানে গ্লোরিফাই করার একটা চেষ্টা করেছে। গত বছরের 1 ডিসেম্বর এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বিরোধী দলীয় নেতার সংসদ সদস্য কার্যালয়ে এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। প্রতিবন্ধী ব্যক্তিদের বাস, ট্রেন এবং লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর করাইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন কার্যক্রম শিশু স্বর্গ মডেল প্রকল্প উদ্বোধন করে এই আশ্বাস দেন তিনি। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত বলেন, প্রতিবন্ধী শিশুদেরকে উপযুক্ত চিকিৎসার আওতায় আনতে কাজ করছে বর্তমান সরকার। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। চালু করা হচ্ছে ন্যাশনাল শিশু স্বর্গ ডিজিটাল রেজিস্ট্রি। এই ব্যবস্থার আওতায় তাদের দেওয়া হবে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর, যার মাধ্যমে শিশুদের স্বাস্থ্য, বিকাশ ও প্রয়োজনীয় সেবা পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়া গড়ে তোলা হচ্ছে সহায়ক উপকরণ ও জরুরি ঔষধ সরবরাহ ব্যবস্থা। একই সাথে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে। করাইল বস্তিতে পাইলট প্রকল্পটির উদ্বোধন অনুষ্ঠানে এই সকল তথ্য জানানো হয়। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, প্রতিবন্ধীদের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করতে হবে সবাইকে। নির্দিষ্ট সময়ে চিকিৎসা প্রদান করে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব। শিশু স্বর্গ প্রকল্প শিশু কিশোরদের মায়েদের জন্য সৃষ্টি করবে সাপোর্ট গ্রুপ। আত্মবিশ্বাসী পারবে বিষণ্ণতার অন্ধকার থেকে মা ও শিশুকে উজ্জ্বল স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। প্রাথমিক পর্যায়ে করাইল বস্তি থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে 50টি উপজেলায় এই সেবা পৌঁছে যাবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। কিছু প্রতিবন্ধী স্কুল প্রত্যেক উপজেলায় রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, যারা কোটি কোটি টাকা বেতন ভাতা নিচ্ছেন, কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো প্রতিবন্ধী নাই, অবকাঠামো নাই। এই প্রোগ্রামের মাধ্যমে ওই এলাকাগুলোতে আমরা জনসচেতনতা এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের মাধ্যমে এখন মাত্র 8 মাস বয়সের শিশুরাও ওখানে প্রতিবন্ধিতা হলে দ্রুত গতিতে এই শিশু স্বর্গের সঙ্গে যোগাযোগ করে।
এ সময় বক্তারা বলেন, এই কার্যক্রমের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথ চলা শুরু হলো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2 দিনব্যাপী নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোট গণনা শেষে নির্বাচন সংক্রান্ত সাব কমিটির পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হবে। দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল 10টার দিকে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর 1টা থেকে 1 ঘন্টার বিরতি দিয়ে ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। এর আগে বুধবার প্রথম দিন ভোট দেন সুপ্রিম কোর্টের 1771 জন আইনজীবী। প্রতি বছর নির্বাচন হবার কথা থাকলেও এবারই 18 মাসের মাথায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি, জামাত এবং এনসিপি সমর্থিত 3টি প্যানেল। হাম এবং এর উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 শিশুর দেহে হাম শনাক্ত হয়, বাকি 6 শিশুর ছিল উপসর্গ। এ সময় আরও 1363 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদন। হাম শনাক্ত হওয়া শিশুটি মারা গেছে ঢাকায়, আর উপসর্গে ঢাকায় 4, চট্টগ্রাম ও ময়মনসিংহে মারা গেছে 2 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রাণ ঝরেছে 439 জন শিশুর। ইরান যুদ্ধ এবং বিশ্ব জ্বালানি সংকট নিরসনে একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও চীনের 2 শীর্ষ নেতা। বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিংকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তাইওয়ান ইস্যুতে কঠোর বার্তা দিয়েছে চীন। দীর্ঘ 9 বছর পর বেজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে দ্বিপক্ষীয় বৈঠকে বসে বিশ্ব অর্থনীতির শীর্ষ 2 পরাশক্তি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। কয়েক দফা পেছানোর পর অবশেষে চীনের ঐতিহাসিক গ্রেট হলে অনুষ্ঠিত হল চায়না আমেরিকা শীর্ষ সম্মেলন। বৈঠকে 2 দেশের মাঝে বেশ আন্তরিক মনোভাব দেখা গেছে। দেশ দুটির সম্পর্ক উন্নয়নে এবারের বৈঠক স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে প্রধান এজেন্ডা ছিল বাণিজ্য। ট্রাম্পের সাথে রয়েছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক ও জেনসেন হুয়াং। মার্কিন শুল্ক এড়াতে বোয়িং এয়ারক্রাফট, প্রক্রিয়াজাত মাংস ও সয়াবিন আমদানি বাড়াতে সম্মত হয়েছে চীন। গঠিত হচ্ছে স্থায়ী বাণিজ্য ও বিনিয়োগ বোর্ড। আলোচনায় সবচেয়ে উত্তপ্ত বিষয় ছিল তাইওয়ান। শি জিনপিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্কের রেড লাইন। এটি অমান্য করলে 2 দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের হুঁশিয়ারি দেন তিনি। I'm very pleased to meet you in Beijing. আর সবচেয়ে বড় খবর, চলমান ইরান যুদ্ধ ও বিশ্ব জ্বালানি সংকট নিরসনে একমত হয়েছেন 2 নেতা। বৈশ্বিক তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী সচল রাখতে এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখতে ওয়াশিংটন ও বেইজিং একসাথে কাজ করবে বলে রাজি হয়েছে। তবে এখন দেখার বিষয় চীন তাদের মিত্র ইরানের কাছে কিভাবে বিষয়টি উপস্থাপন করে। Amazing, and they represent so much, and I know they represent so much to you. You and I have known each other now for a long time. এদিকে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প 24 সেপ্টেম্বর হোয়াইট হাউসে শি জিনপিংকে পরবর্তী শীর্ষ বৈঠকের জন্য আমন্ত্রণ জানান। Such respect for China, the job you've done. বিশ্লেষকরা একে 2 পরাশক্তির বৈরতা কমিয়ে স্থিতিশীলতা বজায় রাখার বড় কূটনৈতিক প্রয়াস হিসেবেই দেখছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাতরা। জব্দ করা জাহাজটি ইরানের জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে। ইউকে মেরিটাইম এজেন্সি জানিয়েছে আমিরাতের ফুজাইরা থেকে 70 কিলোমিটার দূরে নোঙর করা একটি জাহাজ জব্দ করা হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সবশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালীতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রয়েছে। পূর্বে বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% হরমুজ দিয়ে পরিবহন করা হতো। প্রায় 22 বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আগামী 16 মে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে এরই মধ্যে জেলায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে রয়েছে উৎসবের আমেজ। খাল পুনর্খনন উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। চাঁদপুর প্রতিনিধি ফাহিম শারমিন কৌশিকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। সরকার প্রধানের চাঁদপুর সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সফরসূচি অনুযায়ী 16 মে সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পথে কুমিল্লা বরুড়াই পথসভায় অংশ নেবেন তিনি। এরপর শাহরাস্তিতে খোদখাল ও চাঁদপুর সদরে বিশ্বখাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে সাজসজ্জা, তোরণ নির্মাণ এবং প্রচার কার্যক্রম। শিক্ষা ব্যবস্থার জন্য মেডিকেল কলেজ, আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্মের জন্য, কর্মক্ষমতার জন্য আমরা একটি ইপিজেড স্থাপনের জন্য ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা। অনেক প্রত্যাশা আছে আমাদের, আমরা প্রধানমন্ত্রীকে সেই প্রত্যাশাগুলো বলেছি, আপনাদেরকেও টাইম টু টাইম বলেছি। আমাদের মূলত হলো বিশুদ্ধ পানি চাঁদপুরের সবাইকে খাওয়াবো। উনি যেন এসে আমাদের চাঁদপুরে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারে, এই সহযোগিতা আপনাদের কাছে চাই। অনুষ্ঠান স্থলগুলোর নিরাপত্তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে 34 লাখ জাল টাকা এবং টাকা তৈরির সরঞ্জাম সহ চোরা কারবারি দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিবির উত্তরা বিভাগ। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার বিডিআর মার্কেটের সামনে থেকে মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে 4 লাখ জাল টাকা ও নগদ 40,000 টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা এবং মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও 30 লাখ জাল টাকা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর মগবাজারে আদ-দ্বীন ফাতেমা নার্সিং কলেজে অনুষ্ঠিত হল দিনব্যাপী নিউট্রিশন ফেয়ার। বিএসসি ইন নার্সিং কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মেলায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। সুষম খাদ্যের গুরুত্ব, পুষ্টি এবং মানবদেহে এর উপকারিতা নিয়ে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের তাগিদ দেন আদ-দ্বীন হাসপাতাল সমূহ এবং নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন। বিস্তারিত আনান তাসিনের রিপোর্টে। দক্ষ নার্স মানেই শুধু ওষুধ দেওয়া বা রোগীর দেখাশোনা করা নয়, রোগীর সুস্থতায় পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কেও সচেতন থাকতে হয় একজন নার্সকে। এ লক্ষ্যে আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ফাতেমা নার্সিং কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় দিনব্যাপী নিউট্রিশন ফেয়ার 2026 বা পুষ্টি মেলা। এখানে আমরা 3টা স্টল করেছি। আমরা এই ভিটামিন কন্টেইনিং ফুডগুলো এখানে মূলত সাজিয়েছি। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন ও মিনারেল পুষ্টির গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে 3টি গ্রুপে ভাগ হয়ে শিক্ষার্থীরা সাজান বিভিন্ন আকর্ষণীয় স্টল। প্রতিটি স্টলে সুষম খাদ্যের গুরুত্ব, পুষ্টি উপাদানের উৎস এবং মানবদেহে এর উপকারিতা তুলে ধরা হয়। আমরা দৈনন্দিন যে খাবার খাই আমরা আসলে জানি না যে কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোনটা অপকারী। এটার মাধ্যমে আমরা জানতে পারবো। আমরা প্রোটিন আইটেম নিয়ে বসছি, যেমন আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন আছে, দুধের আইটেম আছে, মাংস আছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি আদ-দ্বীন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, রোগীদের সঠিক চিকিৎসা ও দক্ষ নার্স তৈরিতে আদ-দ্বীন হাসপাতাল ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করবে।
এ সময় ফাতেমা নার্সিং কলেজের অধ্যক্ষ খোদেজা খাতুন বলেন, পুষ্টি মেলার মধ্য দিয়ে শিক্ষার্থীরা পুষ্টি বিষয়ক নানা তথ্য জানার পাশাপাশি সুষম খাদ্যের জ্ঞান অর্জন করতে পারছে। নার্সিংয়ে এমন একটা সাবজেক্ট আছে, নিউট্রিশন সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা সম্পর্কে মেলা হয়, মেলা করে তারা এটা সম্পর্কে, এটা একটা তাদের এক্সাম। এইভাবে প্রতি বছরই আমাদের ফাতেমা নার্সিং কলেজের বিএসসি যে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা এটা করে। তো পরবর্তীতে আমাদের চিন্তা আছে এটা আরও বড় পরিসরে আমরা করব এবং বিভিন্ন রকমের স্টল থাকবে যাতে করে আরও অনেক বেশি অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়। আয়োজকদের আশা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে। আনন্তা সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি ছাড়া প্রকাশ্যে গরু মহিষ জবাই করা যাবে না বলে নোটিশ জারি করেছে বিজেপি সরকার। সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এক্ষেত্রে 1950 সালের বেঙ্গল আইন এবং 2018 সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করেছে। তারা বলেছে, সার্টিফিকেট ছাড়া গরু মহিষ জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই সার্টিফিকেট দেবেন পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি। কেউ যদি গরু মহিষ জবাইয়ের অনুমতি নিতে চান তাহলে তাকে প্রমাণ দিতে হবে পশুর বয়স 14 বছরের বেশি এবং কর্ম এবং প্রজনন ক্ষমতা নেই। ঢাকার সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম। এ সময় আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিদুল্লাহ চৌধুরী তাকে স্বাগত জানান। পরে প্রতিরক্ষা উপদেষ্টা পরিদপ্তরের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। সংবাদ প্রস্তুত, তথ্য যাচাই এবং গণমাধ্যম সমন্বয় কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। তিনি আইএসপিআর এর কার্যক্রম আরও আধুনিক, গবেষণা নির্ভর এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে 8 উইকেটে সিরিজ সেরার পুরস্কার পর এবার নাহিদ রানা পেলেন আইসিসির মাঠ সেরার পুরস্কার। কিউইদের বিপক্ষে অসাধারণ ওয়ানডে সিরিজ খেলে এপ্রিল মাসে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন তিনি। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 8 উইকেট নিয়েছিলেন নাহিদ। ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে আইসিসির এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি। প্রথমবারের মতো আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন নাহিদ। সিলেট টেস্টের আগে অনুশীলন করেছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সকালে অনুশীলন করে সান মাসুদের দল, আর দুপুরে অনুশীলন করে টাইগাররা। মিরপুর টেস্টে 104 রানের বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাসের চিহ্ন ফিল সিমন্সের শিশুদের মধ্যে। তাই ব্যাটিং বোলিংয়ে আরও শ্রেষ্ঠত্ব প্রমাণের অপেক্ষায় নাজমুল হোসেন শান্তরা। প্রথম টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ, তবে ইনজুর্ড ওপেনার সাদমান ইসলামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে জাকির হাসানকে। এদিকে মিরপুর টেস্টের পরাজয়ের হতাশা ভোলার চেষ্টা ছিল পাক ক্রিকেটারদের মধ্যে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবকিছুতেই সিরিয়াস তারা। লক্ষ্য সিলেটের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ম্যাচে ফেরা। শেষ করছি কান উৎসবের খবর দিয়ে। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদা এবং জাঁকজমকপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব আবারও রূপ নিয়েছে তারকাদের মিলন মেলায়। ফ্রান্সের মনোরম শহর কানে অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ এবং উচ্ছ্বাস। চলচ্চিত্র প্রেমী, নির্মাতা, অভিনয় শিল্পী এবং সংস্কৃত মনাদের কাছে এটি শুধু উৎসব নয়, বরং বিশ্ব সিনেমার সবচেয়ে বড় উদযাপনগুলোর একটি। দেখুন শাম্মী ইসলামের রিপোর্ট। কান চলচ্চিত্র উৎসব 12 মে থেকে শুরু হয়ে চলবে 23 মে পর্যন্ত। শুরু থেকেই লাল গালিচায় দেখা গেছে আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় সব তারকার উপস্থিতি। চোখ ধাঁধানো পোশাক, ক্যামেরা ঝলকানি এবং ভক্তদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান নির্মাতা ও অভিনয় শিল্পীরা অংশ নিচ্ছেন নিজেদের নতুন সিনেমা নিয়ে। এবারের আসরে প্রদর্শিত হচ্ছে বহু প্রতীক্ষিত ও আলোচিত চলচ্চিত্র।
বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সিনেমার মাধ্যমে উঠে আসছে মানুষের জীবন, সমাজ, সম্পর্ক ও বাস্তবতার নানা গল্প। প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের জন্যই লড়াই করছে একাধিক সিনেমা, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচক ও দর্শকদের আলোচনা। শুধু সিনেমার প্রদর্শনী নয়, উৎসব জুড়ে থাকছে নির্মাতাদের মতবিনিময়, সংবাদ সম্মেলন, বিশেষ সম্মাননা প্রদান এবং তরুণ চলচ্চিত্র নির্মাতাদের কাজ তুলে ধরার সুযোগ। নতুন প্রতিভা ও সৃজনশীল চিন্তাকে বিশ্ব দরবারে পরিচয় করে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই আয়োজন। Is what true art comes from, which is not the physical, it comes from the soul, it comes from the spirit. প্রতি বছর এই উৎসব ঘিরে থাকে আলাদা আকর্ষণ ও প্রত্যাশা। চলচ্চিত্র, সংস্কৃতি, ফ্যাশন ও গ্ল্যামারের অপূর্ব সমন্বয়ে কান চলচ্চিত্র উৎসব যেন এক বৈশ্বিক সংস্কৃতির মিলন মেলা, যা বিশ্বের কোটি কোটি মানুষের নজর কাড়ে প্রতি বছর। শাম্মী ইসলাম, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। এগিয়ে আনা হলেও পাবলিক পরীক্ষা আগামী বছর, এসএসসি শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একসাথে কাজ করছে ঢাকা বেজিং, বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্য মন্ত্রীর। মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর রায় যে কোনো দিন। শাপলা চত্বর হত্যাকাণ্ডে দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে। 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে শিশু রেশমি, সন্ত্রাসীদের গুলিতে এমন মৃত্যু মানতে পারছেন না চট্টগ্রামবাসী। এবং হরমুজ প্রণালী সচলের বিষয়ে একমত বেইজিং, ওয়াশিংটন। চীনা জাহাজ ছাড়ল ইরান, দ্রুতই এশিয়া সফরে আসছেন পুতিন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।